আপনারা কেউ জানেন মহাদেবের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ পাওয়া রাবণের খড়গের নাম কি? ও, জানেন না? বেশ। আচ্ছা, তাহলে মা ভবানী শিবাজি মহারাজকে কোন অস্ত্র দিয়েছিলেন এটাও জানেন না? বিশুদ্ধ বামাচারে উচ্ছিষ্ট গণপতির পুজো সকলে করতে পারে না। যিনি পারেন তিনি হয়ে ওঠেন তন্ত্রের মহা সাধক। নমস্কার, তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ শুরু হচ্ছে 3 পর্বের বিশাল উপন্যাস ইশিকা হাজরার কলমে চন্দ্রহাস। আজ তোমরা শুনবে এই উপন্যাসের প্রথম পর্ব। গল্প পাঠ ও গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো ইশিকা হাজরার কলমে চন্দ্রহাস উপন্যাসের প্রথম পর্ব। চন্দ্রহাস? ক্লাস 7-এর ইতিহাস বইয়ের পাতায় শিবাজি ছত্রপতির জীবনী পড়াতে গিয়ে চন্দ্রহাস তলোয়ারের প্রসঙ্গ আসতেই ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে বছর 13-র পাপাই ওরফে পুষ্পেন্দু আচার্য। তারপরেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের মতো ব্যাখ্যা করে বলে, হাঁস তো জলের পাখি, আর চন্দ্র মানে তো চাঁদ। তাহলে চাঁদের মতো দেখতে আর হাঁসের মতো উড়তে পারে বলেই কি ওই তলোয়ারের নাম ছিল চন্দ্রহাস? তাহলে তো বেশ মজার ব্যাপার। তলোয়ারও নাকি উড়তে পারতো। আচ্ছা কাকাই, ওই তরোয়াল দিয়ে নিশ্চয়ই শিবাজি সব যুদ্ধে জয়লাভ করেছিলেন? এতক্ষণ ধরে পাপাইয়ের কথাগুলো শুনে নিজের হাসিটা আর শেষ পর্যন্ত চাপতে না পেরে হো হো করে হেসে উঠল বছর 27-এর যুবক দীপঙ্কর আচার্য। হাসতে হাসতে বলল, তার আগে এসেনি তারপর তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। বাবারে, কি যেন বললি, হাঁসের মতো উঠতে পারে? সত্যি তুই না একটা আস্ত গাধা, বাপরে বাপ। না মানে তোর ব্যাখ্যা করার অসাধারণ গুণ দেখে না সত্যি আমি বাবা, আমি অবাক। শোন বাবা, এই কথা আমাকে বলেছিস ভালো কথা, তবে আর কাউকে বলতে চাস না, বুঝলি? মানে তোর কথা শুনে তো আমার ভিড়িমি খাওয়ার জোগাড় একেবারে। হ্যাঁ, ওহ বাবা, তো তুই যে এই নতুন করে ইতিহাস রচনা করলি বাবা, মানে আমার এই পছন্দের বিষয় ইতিহাসের তো একেবারে নাক কেটে দিচ্ছিলিস। হ্যাঁ, গোল গোল চোখ করে এতক্ষণ ধরে নিজের কাকাইকে পাগলের মতো হাসতে দেখে খানিক অবাক হয়ে গিয়েছিল পাপাই। তারপর কাকাইয়ের মুখে ওর নামে এরকম ব্যঙ্গ শুনে মাথায় এক রাশ রাগ জেঁকে বসল। আরে বাবা, ও কি এসব জানে নাকি? ওর যেটা মনে হয়েছে সেটাই বলেছে। ভুল মানুষ মাত্রই হয়, তা বলে এত হাসাহাসির কি আছে? বুঝে উঠতে পারে না সে। মুখ ফুলিয়ে একটা তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, দেখো কাকাই, এটা কিন্তু অন্যায়। আমি বাচ্চা মানুষ না হয় ভুল করে ফেলেছি, তা বলে তুমি বড় হয়ে সেটা নিয়ে মজা করতে পারো না। তোমার শরীরে না জমিদার বংশের রক্ত বইছে, আর তুমি কি না, তুমি থাকো তোমার ইতিহাস নিয়ে, আমি চললাম। পাপাই চলে যেতে গেলে দীপঙ্কর ওর হাত ধরে আবার বিছানায় বসিয়ে দিয়ে দুহাত জোর করে মাথা নুইয়ে অসহায় ভঙ্গিতে বলল, আমার ভুল হয়েছে ছোট জমিদার মশাই, ক্ষমা করুন এই সামান্য প্রজাকে। আমার যা কিছু আছে সবই তো আপনার কৃপায়। কথাগুলো বলে একবার আর চোখে পাপাইকে দেখে নেয় দীপঙ্কর। ততক্ষণে পাপাইয়ের মুখে হাসি ফুটেছে, বুঝতে পারে সে। তাও পাপাই নাটক করে বলে, যাও, এবারের মতো তোমায় ছেড়ে দিলাম, না হলে আজই মায়ের পায়ে তোমায় উৎসর্গ করতাম। দীপঙ্কর ওর গাল টিপে বলল, তবে রে খালি বড় বড় কথা। হ্যাঁ, দাঁড়া, আজই তোর বৌদিভাইকে বলে তোর ব্যবস্থা করছি আমি। ধুর, ওসব এখন ছাড়ো তো, আগে এই তরোয়ালটার ব্যাপারে বলো। একটা অস্ত্রের আবার এরকম নাম হয় নাকি? আর শিবাজিকে এই তলোয়ারটা কে যেন দিয়েছিল? উফ, তোমার সাথে কথা বলতে বলতে সব ভুলে গেলাম। আচ্ছা চুপ করে বস, বলছি আমি। এই যে চন্দ্রহাস তলোয়ারের সম্বন্ধে তোরা জানতে চাইছিস, এটার দুটো কাহিনী আছে। হ্যাঁ, একটা পৌরাণিক মানে ঠাকুর দেবতা শাব অভিশাপ এই সমস্ত কিছু নিয়ে, আর অন্যটি হলো ঐতিহাসিক, যেটা এই আজ কিছুক্ষণ আগে তোর ইতিহাস বইয়ে পড়ছিলি। এবার তুই বল কোন কাহিনীটা আগে শুনবি।
পাপাই কিছুক্ষণ ভেবে বলল, ঐতিহাসিক কাহিনীটাই বলো। স্কুলে তো এই চ্যাপ্টারটাই শুরু হবে, তাই স্যার যদি কিছু জিজ্ঞাসা করেন তাহলে আমি আগে হাত তুলে বলতে পারবো। তখন স্যার আমার প্রশংসা করবে আর বন্ধুরাও আমায় দেখবে। বুঝতেই পারছো তুমি। দীপঙ্কর নিজের মনে মনে বলল। নিজের বাপ কাকার মতোই তৈরি হচ্ছে। তারপর বার কয়েক কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, বেশ, শুনতে হবে। শিবাজির পূর্ণ নাম শিবাজি শাহাজি ভোসলে। উনি 1627 খ্রিস্টাব্দে শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন শাহাজি ভোসলে ও মাতা জিজাবাই। শিবাজির পিতা শাহাজি বিজাপুরের সুলতানের অধীনে কার্যভার গ্রহণ করায় শিশুপুত্র শিবাজি সহ জিজাবাই দাদাজি কোন্ডদেব নামে এক বিচক্ষণ ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুনায় থেকে যান। ছোটবেলা থেকেই শিবাজি ওনার মায়ের কাছে রামায়ণ মহাভারত শুনে নিজের অজান্তেই মনের কোঠরে দেশপ্রেম আর বীরত্বের বীজ বপন করেছিলেন। গুরু কোন্ডদেবের কাছে তিনি বাল্যকাল থেকে ওনার কাছেই লেখাপড়া থেকে শুরু করে কুস্তি, মালখাপ, তলোয়ার, ছুরিকা, বর্ষা, বল্লম, তীরধনুক এইসব ইত্যাদি অস্ত্রচালনা, যুদ্ধবিদ্যা, ধনুর্বিদ্যা, তারপরে অশ্ব পরীক্ষা, অশ্বারোহণ এ প্রভৃতি নানাবিধ শিক্ষা পেয়েছিলেন। তিনি 1674 সালে মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি হিসেবে মুকুট ধারণ করেন। এছাড়া তিনি ও কাকাই, এগুলো তো বইয়েও আছে, আমি পড়ে নেব। তুমি বরং ওই চন্দ্রহাস তলোয়ার সম্বন্ধে বলো। ওই নিয়ে তো কোনো বইয়ে কোথাও কিছু লেখা নেই, আর ওটা নিয়েই আমার সবথেকে বেশি জানার ইচ্ছা। পাপাইয়ের বলা কথাগুলো শুনে দীপঙ্কর তার শুকনো হয়ে যাওয়া ঠোঁটে একবার জিভ বুলিয়ে নিয়ে বলল, সব ফেলে তুই ওই তলোয়ারের পিছনে কেন পড়েছিস বলতো? আরে তুমি তো জানো না, সেদিন আমি দাদুর মুখে এই নামটা শুনেছি। দীপঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু মানে বাবার মুখে শুনেছিস? কিন্তু বাবা তোকে এইসব কবে বলল? পাপাই অপরাধীর মতো মুখ করে বলল, আমায় বলেনি। আসলে সেদিন দাদুর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় অস্পষ্ট দাদুর কয়েকটা কথা কানে এলো। দাদুর গলাটা কেমন যেন বসা বসা লাগছিল। ভাবলাম দাদুর আবার হয়তো শরীর খারাপ, তাই কিছু না বলে ঘরের ভেতরে প্রবেশ করতে যাব। এমন সময় শুনতে পেলাম যে দাদু ঠাম্মাকে বলছে, ওই চন্দ্রহাস আশীর্বাদ হয়ে আমাদের কাছে এলেও আমরাই ওকে অভিশাপে পরিবর্তিত করেছি। ব্যাস এতটুকুই শুনেছি। মা তো বলে কখনো বড়দের কথার মাঝে যেতে নেই, তাই ওটুকু শুনেই আমি চলে এসেছিলাম। তুমি মাকে কিছু বলবে না তো কাকাই? আমি আর এই ভুল করব না, কথা দিচ্ছি তোমায়। দীপঙ্কর কিছু না বলে ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। শুধু বসে রইল না, বরং বলা ভালো কোনো ভাবনার মাঝে একেবারে ডুবে গিয়েছিল। পাপাই বেশ কয়েকবার আলতো স্বরে ওকে ডাকলেও ওর তরফ থেকে কোনো সাড়া মিলল না। তাই এক প্রকার বাধ্য হয়ে দীপঙ্করের পা ধরে ঝাঁকুনি দিল ও। সম্বিত ফিরতেই দীপঙ্কর মুখে হাসি বুলিয়ে বলল, কি বলতে কি শুনেছিস তার ঠিক নেই, আর সেটাকে নিয়ে তিল থেকে তাল করে বসে আছে। এসব মাথা থেকে একেবারে বের করে দে, বুঝলি? মন দিয়ে এখন পড়াশোনা কর আর মনের মতো করে খেলাধুলা কর। পাপাই শুধু মাথা নাড়ল, কিছু বলল না। তা কি যেন বলছিলাম? হ্যাঁ, চন্দ্রহাস। তোকে তো আগেই বললাম মারাঠা রাজ্যের শক্তিশালী শাসক ছিলেন শিবাজি। উনি সব দিক থেকেই একেবারে যথোপযুক্ত ছিলেন। যেমন রাজা হিসেবে প্রজাদের খেয়াল রাখতেন, একজন যোদ্ধা হিসেবেও বীর ছিলেন, তেমনই ধর্মের প্রতি ন্যায়পরায়ণ ছিলেন। যে কোনো যুদ্ধে যাবার আগে উনি জয়ের আশীর্বাদ নেওয়ার জন্য তুলজা ভবানী মন্দিরে যেতেন। লোককথা অনুযায়ী ওখানকার স্থানীয় ঐতিহ্য অনুসারে এক অনুষ্ঠানে যখন শিবাজি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে জয়ের জন্য দেবী তুলজার কাছে প্রার্থনা করেছিলেন, তখন দেবী স্বয়ং আবির্ভূত হন এবং তাকে চন্দ্রহাস তলোয়ার দেন, এবং পরে পরেই দেবী অদৃশ্য হয়ে যান। তলোয়ার যখন ব্যবহার করা হয়েছিল তখন শিবাজিকে তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তার সমস্ত বিজয় সফল করেছিল। আর সেই তলোয়ারটিকে এখন ভবানী তলবার বা ভবানী খড়গা, আক্ষরিক অর্থে ভবানীর তলোয়ার বলা হয়। আর জানিস, মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার এই তুলজাপুরের তুলজা ভবানী মন্দিরকে 51টি শক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়। পাপাই এক মনে ওর কাকাইয়ের কথাগুলো শুনছিল। ওর চোখে মুখে ফুটে উঠেছে এক রাশ বিস্ময়। বলল, দেবী ভবানী? মানে আমাদের বাড়ির কুলদেবী সেই ভবানী দেবী? দীপঙ্কর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, উনি। তাহলে আমি যদি ওনাকে ভক্তি ভরে ডাকি তাহলে আমার ইচ্ছাও উনি পূরণ করবেন? একদম, মাকে প্রাণ ভরে রাখবি, দেখবি তোর সব ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, তুমি এবার পৌরাণিক কাহিনীটা বলো তো দেখি। না না, এখন আর না।
ওদিকে প্রচুর কাজ, বাড়িতে পুজো, আর আমি এখানে বসে তোর সাথে গপ্প করছি, দেখলে না মা পুরো আগুন হয়ে যাবে। আর তুমি যদি গল্প না শোনাও, ঠাম্মার কাছে নালিশ ঠুকে দেবো যে তুমি আমাকে বিরক্ত করছো। করবো? তবে রে, হ্যাঁ, বড্ড পাজি হয়েছিস তো, হ্যাঁ। আচ্ছা শোন, তবে হিন্দু মহাকাব্য রামায়ণে বলা হয়েছে যে পরাক্রমশালী রাজা রাবণ কৈলাস পর্বতের কাছে অবস্থিত। তার সৎ ভাই এবং সম্পদের দেবতা কুবেরের শহর আলাককে পরাজিত ও লুট করেছিলেন। বিজয়ের পর রাবণ পুষ্পক রথে কৈলাস পর্বতের উপর দিয়ে লঙ্কায় ফিরছিলেন। হঠাৎ তিনি একটি সুন্দর জায়গা দেখতে পান, তবে এর উপর দিয়ে রথ উঠতে পারেনি। রাবণ সেই স্থানে ভগবান শিবের পরিচারক নন্দীর সাথে দেখা করেন এবং তার রথের স্থানটি অতিক্রম করতে না পারার কারণ জিজ্ঞাসা করেন। নন্দী রাবণকে জানিয়েছিলেন যে শিব ও পার্বতী পাহাড়ের উপরে একত্রে সময় কাটাচ্ছেন, এখন কাউকে যেতে দেওয়া হবে না। তখন রাবণ নন্দীকে উপহাস করেছিল। অপমানে ক্ষুব্ধ হয়ে নন্দী রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে বানররা তাকে ধ্বংস করবে। এরপর রাবণ নন্দীর অভিশাপ এবং এগিয়ে যেতে না পারায় ক্ষুব্ধ হয়ে কৈলাসকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নেন। তিনি তার সমস্ত 20টি হাত কৈলাসের নিচে রেখে তা তুলতে শুরু করলেন। কৈলাস কাঁপতে শুরু করল। যাই হোক, সর্বজ্ঞ শিব বুঝতে পেরেছিলেন যে রাবণ এই বিপদের পিছনে ছিল এবং তার বুড়ো আঙুল দিয়ে পাহাড়টিকে তার নিচে চাপা দিয়ে রাবণকে আটকে রেখেছিলেন। রাবণ বেদনায় চিৎকার করে উঠেছিলেন। রাবণ তার ভুল বুঝতে পেরে 1000 বছর ধরে শিবের স্তব গেয়েছিলেন। অবশেষে শিব রাবণের তপস্যায় তুষ্ট হয়ে শুধুই ক্ষমা করেননি, তাকে অজেয় তলোয়ার, এই চন্দ্রহাসও উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু কি জানিস তো, শিবের থেকে পাওয়া রাবণের চন্দ্রহাস এবং দেবী ভবানীর থেকে পাওয়া শিবাজির চন্দ্রহাসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এই তথ্য আজও অজানা এবং অস্পষ্ট। দীপু, দীপু কোথায় তুই? বলি বাড়ির পুজো, সেটা কি তোর মনে আছে? বাড়ির ছোট ছেলে হয়ে কোথায় একটু সবার হাতে হাতে সাহায্য করবে তা নয়, উনি কোথায় না কোথায় গিয়ে বসে আছেন তার ঠিক নেই। এই তুই শুনতে পাচ্ছিস কি? যদি শুনতে পেয়ে থাকিস তাহলে তাড়াতাড়ি নিচে নেমে আয়, না হলে আজকে দুপুরে উপোস করে থাকবি, এই বলে দিলাম আমি। নিচ থেকে শর্মিলা দেবীর ঝাঁঝালো গলায় কথাগুলো শুনে দীপঙ্করের মুখটা নিমেষে বাংলার 5 হয়ে গেল। ও জানে মা একবার রাগলে স্বয়ং মা দুর্গারও সাধ্য নেই ওনাকে শান্ত করার। তাই চটপট বিছানা থেকে নেমে নিচে মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে খুক খুক করে হাসির শব্দে সেদিকে তাকাতেই দেখল পাপাই হাসছে। ওকে পেছন ঘুরতে দেখে বলল, যাও যাও, না হলে আজ সত্যিই না খাইয়ে রাখবে কিন্তু ঠাম্মা। ওর দিকে কেবল চোখ গরম করে তাকালো দীপঙ্কর। তারপরই দ্রুত পা চালিয়ে চলল শর্মিলা দেবীর কাছে যাওয়ার উদ্দেশ্যে। নিকষ কালো কুচকুচে অন্ধকার, সামনে 3টে আবছা মানুষের অবয়ব। তারা হাসছে। আশেপাশের সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে তাদের বিভৎস হাসির শব্দ। ওদের একজনের হাতে একটা কিছু অস্ত্র, কিন্তু ঠিক কী অস্ত্র তা বোঝা যাচ্ছে না। হঠাৎ করেই ওই অস্ত্রটা চকচক করে উঠল। চারিদিক রঙিন হয়ে উঠল রক্তের স্রোতে। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠে বসল তন্নি। ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা কান্নার জল। মুখে ভয় আর অসহায়ত্বের ছাপ। মাথার উপর পাখাটা তার নিজস্ব গতিতে ঘুরে চলেছে। জানালার লোহার শিকের ফাঁক দিয়ে ভোরের মিহি আলোটা এসে পড়েছে মেঝেতে। আকাশের বুকে ধূসর আর লালের সংমিশ্রণ ঘটেছে। চোখ ঘুরিয়ে দেয়ালে ঘড়ির দিকে তাকালো তন্নি। ঠিক 4:30। আজও সেই একই সময়ে একই স্বপ্নে নিয়ম করেই ভয় পেয়ে ঘুমটা ভাঙল। ঠিক যেদিন থেকে ওর 18 বছর পূর্ণ হয়েছে সেদিন থেকে আজ এই 25 বছর বয়সে এসে অবধি এই অদ্ভুতুরে স্বপ্নের থেকে রেহাই মেলেনি। ওই 18 বছরের পর থেকে এমন কোনো দিন যায়নি যে একটু শান্তিতে ঘুমিয়েছে। মাঝখানে তো নিজেকে এক প্রকার পাগলই মনে হতে শুরু করেছিল। তার জন্য কম ডাক্তার দেখাতে হয়নি ওকে। তবে কিছুতেই কিছু করে এই স্বপ্নের হাত থেকে মুক্তি মেলেনি।
শুধু আগের মতো চিৎকার চেঁচামেচি না করে শান্ত হতে শিখেছে, নিজেকে সামলাতে শিখেছে। তবে কিছুতেই ভেবে পায় না এই একই ঘটনার জিনিস কেন বারবার ঘুরে ফিরে ওর স্বপ্নে আসে। স্বপ্নের কাউকেই তো স্পষ্ট দেখা যায় না, শুধু 5টা মানুষের ধোঁয়াশা প্রতিচ্ছবি দেখতে পায়, আর শুনতে পায় তাদের ভয়ঙ্কর হাসি আর কারোর কান্নার শব্দ। কিন্তু তাদের অবয়ব দেখে তো কাউকে চেনা বলে মনে হয় না কোনোদিন, আর না তো এরকম কোনো পরিস্থিতিতে আগে পড়েছে যার জন্য এরকম দুঃস্বপ্ন আসবে। আর কিছু ভেবে লাভ নেই, এখন একটু মেডিটেশনে বসা দরকার, নইলে সারাদিনটা কিছুতেই কাজে মন বসাতে পারবে না। তার উপর আজ তো আবার দিদির বাড়িতে পুজো উপলক্ষে যাওয়ার কথা আছে। এই দিদি বলতে মামাতো দিদি, ওর বড্ড কাছের। শুধু দিদি বোনের সম্পর্ক নয়, একটা গভীর বন্ধুত্বের বন্ধনও আছে। দিদি তো ফোন করে কতবার করে বলেছিল যাওয়ার কথা, সেই শেষ কবে দেখা হয়েছিল দুজনের তাও মনে নেই। কিন্তু কাজের চাপে যেখানে আইঢাই হয়ে অস্থির অবস্থা, সেখানে কলকাতা থেকে 700 কিলোমিটার পথ অতিক্রম করে কোচবিহারে দিদির বাড়ি যাওয়া তো আর সোজা মুখের কথা নয়। কিন্তু এবারে দিদির পাহাড় সমান রাগ আর বাড়ির সবার জোড়াজুড়ির মাঝে পড়ে অফিসের সমস্ত কাজ এগিয়ে রেখে 20 দিন আগে থেকে বসকে হাজার রকমভাবে বুঝিয়ে তবে গিয়ে ছুটিটা পেয়েছে। আর সেই ছুটির মজা এই সব ভেবে কিছুতেই নষ্ট করতে চায় না ও। তাই চোখ বন্ধ করে এক মনে স্থির হয়ে বসে রইল অস্থির হয়ে ওঠা মনকে শান্ত করার জন্য। মা, ও মা, কি হলো বলো তো? তুমি এরকম করছো কেন? আর কাল বাড়িতে পুজো, আর তুমি আমার উপর এখন রেগে থাকবে বলো? আরে আমি তো বলছি ভুল হয়ে গেছে আমার, কিন্তু আর তুমি ডাকার সাথে সাথেই তো চলে এসেছি, পুজোর কাজেও হাত লাগাচ্ছি। তবে তুমি যদি এরকম মুখ গোমরা করে থাকো তাহলে আমি কি করে কাজে মন দেবো বলো তো? হ্যাঁ, আর তাছাড়া সব দোষ তোমার ওই আদরের নাতির। হ্যাঁ, আর ওকেই তো পড়া বুঝিয়ে দিচ্ছিলাম। উনি তো বিদ্যাসাগরের পরবর্তী প্রজন্ম, কি না সব পড়া একদিনেই শেষ করতে হবে, তাই তো এখানে আসতে দেরি হলো। শর্মিলা দেবী ঠাকুরের বাসনগুলো সাজিয়ে রাখতে রাখতে মেজাজ নিয়ে বললেন, এই তোর সাহস তো কম নয়। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, একদম আমার নাতনির নামে কিছু বলবি না। নিজে বড় হয়ে একটা বাচ্চার ওপর দোষ দিচ্ছিস কোন লজ্জায়? তোর নিজের কোনো বুদ্ধি নেই? দেখেছিস তো পুজোর কত কাজ, তোর বাবার তো বয়স হয়েছে নাকি? আর দাদাই বা একা হাতে কতটা সামলাবে বলতো? আচ্ছা বেশ বেশ বেশ, আমি যাচ্ছি, যেখানে যত কাজ আছে একাই সব করে নেব। তবে তার আগে একটু হাসো, নইলে কিন্তু আমি এখান থেকে একটি পাও নড়ব না, এই বলে দিলাম। ওর কথা শুনে হেসে ফেললেন শর্মিলা দেবী। ছেলের ওপর কিছুতেই বেশিক্ষণ রেগে থাকতে পারেন না উনি। ওনাকে হাসতে দেখে দীপঙ্কর ওনার গাল দুটো টিপে দিয়ে বলল, এই তো হেসেছ, এবার আমি যাই, দেখি কোথায় কি কাজ আছে। এতক্ষণ ধরে নিঃশব্দে মা ছেলের মান অভিমানের পালা দেখছিল প্রিয়া। এবাড়ির বড় ছেলে কৌস্তবের স্ত্রী, আর সেই সাথে পাপাইয়ের মা। দীপঙ্কর চলে যেতেই ও হেসে বলল, আপনি সত্যি পারেনও বটে মা। আপনি তো জানেন পাপাই কেমন দুষ্টু। ওর কাকাইকে একবার কাছে পেলে কিছুতেই ছাড়তে চায় না। আমি তখন সেটাই বলতে গেলাম, আর আপনি চোখের ইশারায় আমাকে থামিয়ে দিলেন। শুধু শুধু বকলেন ঠাকুরপোকে। ও নামেই বড় হয়েছে বৌমা, সারাক্ষণ শুধু ছেলে মানুষই করে বেড়ায়। একটু যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর এখানের এই এত বড় পারিবারিক ব্যবসা বুড়ো বাবা দাদার উপর ছেড়ে দিয়ে সেই সুদূর কলকাতায় চাকরি করতে যেত? ছোট থেকে ছেলেটা আমার অমন, যা মন চায় তাই করে বেড়ায়। কিছুতেই ওকে ধরে রাখতে পারিনি জানো তো। ওকে নিয়ে যে আমার বড্ড ভয় হয়। গুরুদেবের কথাগুলো তো অবিশ্বাস করার মতো নয়। ওনাকে এত দিন ধরে দেখেছি, জানি উনি যা বলেন ভেবে চিন্তেই বলেন। দীপুর জন্মের সময় উনি যে কুষ্টি বিচার করে বলেছিলেন। কথাগুলো বলতে গিয়ে শর্মিলা দেবীর গলা কাঁপতে লাগল। প্রিয়া ওনার হাতের ওপর নিজের হাত রেখে উষ্ণ পরশে ভরসা দিতে থাকল। আজকের দিনে আর এমন মন খারাপ করবেন না মা। এই যে মা ভবানী আছেন, উনি সব ঠিক করে দেবেন। ওনার ওপর আস্থা রাখুন, সব মঙ্গল হবে। শর্মিলা দেবী মা ভবানী দেবীর মূর্তির দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করলেন। তারপর নিজেকে সামলে নিয়ে নিজের বৌমার মাথায় হাত রাখেন। বাইরে থেকে ভেসে আসছে লোকজনের শোরগোল।
বাড়িতে কুলদেবীর পুজো বলে কথা, লোকের শোরগোল তো হবেই। তার উপর এই পুজো নিয়ে কত কাজ। পুজোর কদিন গ্রামের প্রায় বেশিরভাগ মানুষকেই এখন এই আচার্য বাড়িতে পাওয়া যাবে। তারা সকলেই এখানে এসেছে হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। না, ওদেরকে এসব কাজ করার জন্য বলতে হয় না। এই বাড়ির কুলদেবীর পুজো বড় ধুমধাম করে পালন করা হয়। আর যে কটা দিন ধরে এই পুজো হয়, সেই কদিন গ্রামের প্রতিটা মানুষের দিন রাত আমন্ত্রণ থাকে এই বাড়িতে। আর গ্রামের মানুষগুলো নিজেদের মন থেকেই পুজোর কাজে হাত লাগায়। এই বাড়ির মানুষগুলোকে বড় ভালোবাসে ওরা। আর এই বাড়ির মানুষগুলো ওদের নানান বিপদে আপদে সর্বোচ্চ দিয়ে সাহায্য করে। এখন এই পুরনো আমলের রাজবাড়ির ধাঁচে তৈরি আদি জমিদার বাড়িতে হই হই রব। মহিলারা কেউ পুজোর জন্য মালা গাঁথছে, তো কেউ পুজোর অন্য কাজে ব্যস্ত। ছেলেরা সব কেউ বাড়ি সাজাতে ব্যস্ত, কেউ রান্নার জন্য কাঠ আনছে। বাচ্চারা নিজেদের মতো করে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। এক কথায় ব্যস্ততা একেবারে তুঙ্গে। এই দাদা, ওই তখন থেকে কি এত ভাবছিস বলতো? ওদের দাঁড়িয়ে থাকা যায় এতক্ষণ ধরে? আরে এই শুনছিস, আর কি কাজ বাকি আছে বল, তাহলে সেগুলোতে হাত লাগাবো। দীপঙ্করের বিরক্তির স্বরে বলা কথাগুলো শুনে কৌস্তব মুখ দিয়ে একটা চুকচুক শব্দ করল। আরে দূর দাঁড়া না, একটা জিনিস মনে করার চেষ্টা করছি। আরে তখন থেকে মশার মতো কানের কাছে ভন ভন করেই যাচ্ছে। উফ, কি জিনিসটা বলেছিল সেটা মনেই পড়ছে না। কৌস্তবকে নিজের মাথার চুল ধরে টানতে দেখে বলল, তোর এই ভুলে যাওয়ার স্বভাব আর নিজের মাথার চুল ধরে টানা হ্যাঁচড়া করার স্বভাব জীবনে যাবে না, বুঝলি? একটু শান্ত হ, দেখবি সব মনে পড়ছে। আর নয়তো এই প্রাচীন ঐতিহ্যময় নকশা করা বাড়ির দেওয়ালে মাথা টুকে এই বেল ফাটানোর মতো তোর এই মাথাটাকে ফাটিয়ে ফেল। তোর পাল্লায় পরে আমিও কী সব ভুলভাল বকছি। তুই থাক এখানে, আমি রান্নার দিকে যাই, দেখি কি হচ্ছে ওখানে। এই না না না, দাঁড়া 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 দাঁড়া, মনে পড়েছে মনে পড়েছে। আরে তুই ওদিকে কোথায় যাচ্ছিস? রান্নার দিকটা আমি সামলে নেবো। আসল কথা তখন যেটা ভাবছিলাম সেটা মনে পড়েছে। মা বলেছিল ওই বেল কাঠ, ডুমুর কাঠ আর পাকুড় গাছের ডাল আনতে, কিন্তু তুই তো জানিস ভাই, ওই গাছে ওঠা আমার দ্বারা হয় না। আর তুই তো এইসবে এক্সপার্ট, তাই বলছিলাম আর কি। তাই বলছিলিস যে আমাকে গিয়ে ওখানে ওই ডালপালা জোগাড় করে আনতে হবে, তাই তো? দীপঙ্কর দুহাত বুকের কাছে ভাঁজ করে কৌস্তবের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। এই তো ভালো ভাই আমার, এত সহজে সব কিছু বুঝে যায়। বুঝে গেছিস যখন, দেরি না করে চটপট লেগে পড় কাজে, না হলে মা আর পিসি দিদা কিন্তু তুলকালাম কাণ্ড করে ছাড়বে। হ্যাঁ, এই বলে দিলাম। আমি যাই দেখি আজ দুপুরে কি রান্নার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, এটাই তো ধান্দা তোর। শুধু রান্না যে দেখবি না সে তো আমি ভালো করেই জানি। এই দেখার সাথে সাথে নিজের পেটেও খাবারগুলো চালান করবি, এটা কিন্তু ভালো করেই জানা আছে আমার। হ্যাঁ, তো পিটুক একটা। এই শোন, তুই কিন্তু আমাকে এখন অপমান করছিস, জানিস তো? এইসব কিন্তু একদম ঠিক নয়। তুই জানিস আমি সকাল থেকে কত কাজ করেছি? হ্যাঁ। দীপঙ্কর মুচকি হেসে বলল, বৌদি ভাইয়ের সহ্য ক্ষমতা আছে মানতে হবে, তাহলে তুই তো একটা গাধা। এই না না, এ তোর সাথে আর আমার বুকের লাভ নেই। যাই দেখি কোথায় কোথায় গেলে পাইব ডালপালার সন্ধান। দীপঙ্করের শেষে এরকম সুর করে বলা কথাগুলো শুনে কৌস্তব বলল, এবার একটা বউ খুঁজে নে, বয়স তো আর কম হলো না। বউ এলেই তাকে না হয় তোর এই ফালতু মার্কা ছন্দ মেলানো কবিতাগুলো শোনাস। তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। হ্যাঁ। দীপঙ্করের কথা শেষ হতে না হতেই কৌস্তব মুখ দিয়ে সিটি বাজাতে বাজাতে উল্টো দিকের পথ ধরল। শুধু বাড়ির ওই ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে রইল দীপঙ্কর। নিজের দাদার সাথে এরকম খুনসুটি করতে ওর বেশ ভালোই লাগে। কলকাতার ওই দুকামরার ফ্ল্যাটে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, কিন্তু সিদ্ধান্ত তোর নিজেরই ছিল। ছোট থেকে ইচ্ছে ছিল এই গ্রামের বাইরে, এই এত নাম প্রতিপত্তির বাইরে গিয়ে নিজের পরিচিতি গড়বে। তাই তো নিজের নারীর টান, নিজের জন্মস্থান পেছনে ফেলে রেখে কোচবিহার থেকে সোজা রওনা দিয়েছিল কলকাতার বুকে। ওখানেই পড়াশোনা শেষে চাকরি। নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করলেও আপনজনদের অভাব ওকে কুড়ে কুড়ে খায়। এই বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা ইট, সুরকি, পাথর, এই বড় বড় থাম, বাড়ির বিশাল উঠোন, মন কেমনের ছাদের কোণ, এইসবের প্রতি বড্ড মায়া। যখনই কলকাতা থেকে এখানে আসে, বাড়িটাকে দেখে মনে হয় বাড়ির মানুষগুলোর সাথে সাথে এই আস্ত বাড়িটাও ওর অপেক্ষায় থাকে। কলকাতায় কাজের চাপে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে
যখন একাকিত্ব চেপে ধরে, একটু ঠান্ডা বাতাসের জন্য প্রাণটা ছটফট করে, তখনই মনে হয় এখানে চলে আসে। কিন্তু বাড়ি ফিরলেই কিছু পুরনো স্মৃতি ওকে বারবার মনে করিয়ে দেয় তিক্ত অভিজ্ঞতার কথা। কাউকে বলা হয়ে ওঠেনি কোনোদিন, সবটাই লজ্জায় ভয় চেপে রেখেছে নিজের মনের মধ্যে। আর এই সব থেকে পালাতেই এত কিছু। কথাগুলো ভাবতে ভাবতে কখন আনমনে বাড়ির উত্তর দিকে এসে পড়েছে ওর খেয়াল নেই। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোতে হোঁচট খেয়ে ওর সম্বিত ফিরে আসে। বাড়ির এই দিকটা সেরকম কেউ আসে না, বলা ভালো এদিকে আসা একেবারে নিষেধ। ওর জন্মের অনেক আগে এই নিষেধাজ্ঞা জারি করেছে ওর বাড়ির পূর্বপুরুষরা। এদিকটা কারোর যাতায়াত না হওয়ার কারণে বেশ বন জঙ্গল হয়েছে। কিছুক্ষণ আগের ভ্যাবসা গরমটা আর অনুভূত হচ্ছে না, বরং এই গাছের ছায়ায় দাঁড়িয়ে সারা শরীর জুড়ে এক প্রশান্তি বয়ে যাচ্ছে। গাছগাছালিতে এই দিকটা আলো আধারের এক লুকোচুরি চলছে যেন। দেখতে মন্দ লাগছে না, মনে হচ্ছে যেন অনন্তকাল এখানেই দাঁড়িয়ে থাকা যায়। ওর সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে এই বাড়ির সেই অভিশপ্ত আদি মন্দির। কত যুগ কেটে গেছে, কত আধুনিকতা নিজের পরশে কত কিছু বদলে দিয়েছে, তবুও এই মন্দিরের অভিশাপ এখনো ঘোচেনি। ছোটবেলায় জ্ঞান হওয়ার পর থেকেই ওর এই মন্দিরের ওপর বিশেষ টান রয়েছে। সময় পেলেই লুকিয়ে চুরিয়ে এখানে চলে আসতো বারবার। এর জন্য মা সারাটাক্ষণ ওকে এক প্রকার চোখে চোখেই রাখত। তবু নানাভাবে সবার চোখে ধুলো দিয়ে ঠিক চলে আসতো এখানে। এসে ঠিক একইভাবে ঘোর লাগা দৃষ্টিতে এই মন্দিরের দিকে তাকিয়ে থাকত। কি দেখতো নিজেও জানে না, তবে একটা তীব্র আকর্ষণ অনুভব করত। একটু একটু করে যখনই ও মন্দিরের দিকে এগিয়ে যেত, তখনই ঠিক কেউ না কেউ এসে ওকে জড়িয়ে ধরে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেত। সেই সব ভাবতে ভাবতে আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। একটা মিষ্টি সুবাস ভেসে আসছে, শিউলি ফুলের সুবাসে চারিদিকটা মোহগ্রস্তের মতো লাগছে। মনে হচ্ছে অন্য কোনো জগতে বিচরণ করছে ও। হঠাৎই দীপঙ্করের পকেটে থাকা বোতাম টেপা ফোনটা সশব্দে বেজে ওঠে। এই নিস্তব্ধতার মাঝে এক অশৃঙ্খল পরিবেশ তৈরি হলো। ফোন আসায় স্বাভাবিকভাবেই চমকে ওঠেও। কই, কোথাও তো ফুলের সুবাস পাওয়া যাচ্ছে না। ফোনটা একবার বেজে বেজে কেটে গেল। সেদিকে তাকিয়ে আরেকবার ফোন করতে যাবে, আবারও শব্দ করে বেজে উঠল ফোনটা। ফোনটা কানে ধরে কথা বলতে ব্যস্ত হয় ও। প্রায় মিনিট 15 ধরে নেটওয়ার্কের সন্ধানে এদিক ওদিক ঘুরে এক প্রকার জোড়াতাপ্পি মারার মতো করে কথা শেষ করে পেছন ফিরতেই মনে হলো কেউ গাছের আড়ালে সরে গেল। দীপঙ্কর খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে নিজের মাথায় একটা টোকা মারে, নিজের পাগলামিতে হেসে ফেলে। যেখানে সবার আসা নিষিদ্ধ, সেখানে কেউ কিসের জন্য আসবে? তাছাড়া এই জায়গাটা নিয়ে সকলের মনে এক প্রকার ভয় বাসা বেঁধে আছে। বেশ অনেক খানিকটা জায়গা নিয়ে তৈরি, এক বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি এই মন্দির। সারা মন্দিরের দেওয়ালে নানা ধরনের চিত্র খোদিত, তার সবটা জুড়েই রয়েছে শিব ও পার্বতী। আসলে এই মন্দিরটা অর্ধনারীশ্বরের, সবটাই কানে শোনা, আর এই বাইরের চিত্র দেখেই সেটা বিশ্বাস করতে হয়। ওর নিজের 27 বছর বয়স পর্যন্ত তো এখনো ওই মূর্তির দেখা মেলেনি, আর ভবিষ্যতে মিলবে বলেও মনে হয় না। কি জানি, আবার মিলতেও পারে, ভবিষ্যৎ বলে কথা। মন্দিরটা দেখে খানিক মায়া হলো এবার ওর। মন্দিরের চারপাশে বন জঙ্গলে ভর্তি, দেওয়ালের গায়ে জায়গায় জায়গায় শ্যাওলার বংশবিস্তার করেছে বেশ। এরকম একটা স্থাপত্য পড়ে পড়ে নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও ওর কিছু করার নেই। যদি কোনোভাবে এই মন্দিরের দরজা খুলতে পারত, তাহলে হয়তো নতুন কোনো ইতিহাস উদ্ধার করতে পারত। ওদের বাড়িটাই তো আস্ত একটা ইতিহাসে মোড়া অধ্যায়। নিজে কর্পোরেট সেক্টরে চাকরি করলেও এসবের প্রতি একটা আলাদা টান আছে ওর। বলা ভালো এক প্রকার ভালোবাসা আছে। না,
এখানে আর দাঁড়িয়ে থেকে এসব ভেবে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। এমনিতেই সকাল থেকে মা জননী ক্ষেপে আছেন, এখন যদি পুজোর জিনিসপত্র জোগাড় করতে ঢিলেমি দেয় তাহলে আজ ভাগ্যে নিশ্চিত দুঃখ আছে। তাই আর দেরি না করে ওখান থেকে একটু সামনের দিকে এগোতেই দেখল একটা মজে যাওয়া পুকুর। এটার কথাও তো প্রায় ভুলতেই বসেছিল। দীপঙ্কর ও ঠাকুমার কাছে শুনেছিল এই পুকুরটা বেশ গভীর। একসময় যখন বর্ষার অতিরিক্ত জলে এই পুকুরের জলধারণ ক্ষমতা নিঃশেষ হয়ে যেত আর ওই জল উপচে উঠে বাড়ির সামনে পর্যন্ত চলে আসতো, তখন নানা ধরনের মাছও উঠে আসতো জলের সাথে। তবে সময়ের সাথে সাথে পুকুরটাও নিজের রূপ যৌবন হারিয়ে বৃদ্ধ বয়সে এসে একেবারে মজে শুকিয়ে না গেলেও ডুব গলার মতো জল তাতে নেই। পুকুরের পাড় ঘেঁষেই দেখল নানান গাছের সাথে বট, অশ্বত্থ, পাকুড় গাছ সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে মনে খুশি হলো সে। সজ্ঞানে হোক বা আনমনে, এখানে না এলে কোথায় না কোথায় এই ডালপালা জোগাড় করার জন্য রোদে পুড়ে মরতে হতো। ঝোপঝাড়গুলো দেখে সে অতি সাবধানে পা ফেলে এগিয়ে গেল পুকুর পাড়ের দিকে। একটা বিষয় ও অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছে, এখানে এসে অবধি একটা পাখির ডাক ও শোনেনি। বড় অদ্ভুত ব্যাপার, এমন সবুজের সমারোহ জায়গায় পাখিদের বাসা না থাকাটা বড় বেমানান। না, এখানে আর বেশিক্ষণ থাকলে মাথার মধ্যে আর কি যে ভাবনা এসে ভর করবে ভগবান জানেন। ওখানে পৌঁছে গাছগুলোর দিকে তাকালো। দেখে মনে হচ্ছে এগুলো বেশ প্রাচীন। তারাও বয়সের ভারে পুকুরের অভিমুখে নুইয়ে পড়েছে। যদিও সামনের এই দিকে যা ডালপালা আছে সেগুলো নিয়ে গেলেই যথেষ্ট হোমের জন্য। আর দেরি না করে নিজের প্রয়োজন মতো ডালপালা কাটতে লাগলো। ভাগ্যিস তখন আসার সময় মনে করে কাস্তেখানা এনেছিল, নইলে আবার বাড়িতে ছুটতে হতো আনার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ একটা শিবায়। মিহি অথচ নারী কণ্ঠে তীব্র শিব মন্ত্রের স্তুতি ভেসে আসতে লাগলো। কেউ একজন প্রাণপণে ডেকে চলেছেন দেবাদিদেবকে। কিন্তু এখানে কে আসবে? বাড়ির কেউ তো দূরের কথা, এমনকি গ্রামের কোনো মানুষও এদিকে আসতে হাজারবার ভাববে। সেখানে মহিলার কণ্ঠস্বর, আবার শিব স্তুতি পাঠ করছে। কিন্তু এখানের মন্দির তো বন্ধ কয়েক যুগ ধরে। তাহলে সে পুজো করছে কাকে? এক প্রবল উৎকণ্ঠা মনের মধ্যে কাজ করতে লাগলো। সেই সাথে ওই কণ্ঠস্বরের মানবীকে দেখার এক তীব্র আগ্রহ মাথা চাড়া দিয়ে উঠছে। মনের মধ্যে অদম্য ইচ্ছে থাকলেও মস্তিষ্ক অন্য এক সতর্কবাণী পাঠাচ্ছে। সেই সতর্কবাণী কোনো অশুভের ইঙ্গিত। কিন্তু মন আর মস্তিষ্কের যুদ্ধে মস্তিষ্ক পরাজিত হয়ে দীপঙ্কর সামনের দিকে এগিয়ে যায়। একটু এগোতেই বেলগাছের লম্বা হয়ে থাকা ডালের একটা অংশ অসাবধানতাবশত ঝাপটা দেয় তার গলায়। বেলকাঁটা লেগে গলায় আঘাতপ্রাপ্ত জায়গা থেকে বেরিয়ে আসে রক্তের ফোঁটা। কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। সামনে এগোনোর সাথে সাথে সেই মেয়েলি কণ্ঠস্বর আরও স্পষ্ট হতে লাগলো। হাঁটতে হাঁটতে আবার যে কখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে সেটা ঠিক জানা নেই। তবে সেই কণ্ঠস্বর আসছে মন্দিরের ভেতর থেকে। কিন্তু মন্দিরের দরজা যে ভেতর থেকে বন্ধ, তাহলে ওই কণ্ঠস্বরের মানবী ভেতরে প্রবেশ করল কিভাবে? এই মন্দিরের প্রবেশের কি অন্য কোনো পথ আছে? কথাটা মাথায় আসতেই ও মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। না, আপাত দৃষ্টিতে অন্য কোনো পথের সন্ধান তো মিলছে না। তাহলে কি এই মূল দরজা দিয়েই প্রবেশ করেছে সে? প্রশ্নটা মাথায় আসতেই ও মন্দিরের দরজার দিকে তাকালো। না, সত্যিই বন্ধ। কিন্তু একবার সামনে থেকে গিয়ে দেখা দরকার। ওই মহিলা তো আর ভূত নন যে হাওয়ায় ভেসে ভেতরে প্রবেশ করে যাবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ও পা রাখল মন্দিরের প্রথম সিঁড়িতে। হঠাৎ চারপাশটা দুলে উঠল যেন। দীপঙ্কর চমকে উঠল।
এই অসময় ভূমিকম্প হলো নাকি? ও কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সিঁড়িতে। না, আর কিছু হচ্ছে না। আশেপাশে তো সবই প্রায় স্থির আছে। তাহলে হয়তো ক্ষণিকের জন্য ছিল ওই প্রাকৃতিক দুর্ঘটনা। তবে এত কিছুর মাঝেও ওই স্তুতি উচ্চারণ কিন্তু এতটুকু কমেনি। এক ধাপ করে গোটা সিঁড়ি ভেঙে মূল মন্দিরে পা রাখতে শরীরের মধ্যে আলাদা এক ঝংকার বয়ে গেল। মন্দিরের পাথরগুলো সব নিজের আসল রং বহুদিন আগেই খুইয়েছে। সবুজ শ্যাওলার দৌলতে এখন ওটাই তার উপরি রূপে পরিণত হয়েছে। মন্দিরের ভেতরের দেওয়ালেও নানা ধরনের চিত্রশিল্প রয়েছে। শিব ও পার্বতী পর্বতের চূড়ায় একসাথে বসে রয়েছেন, তো কোনো চিত্রে মা অন্নপূর্ণা দেবী অন্ন দান করছেন, কিন্তু বেশিরভাগটাই ধুলো ময়লার স্তূপে চাপা পড়েছে। দীপঙ্কর মূল দরজায় কিছুক্ষণ কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, এই তো ভেতর থেকেই শব্দটা আসছে। এক প্রকার নিশ্চিত হয়ে ও দরজায় বার কয়েক টোকা দিল। ছোটবেলায় যখন মাঝে মাঝে এইদিকে আসতো, তখন এই দরজার বাইরে বিশাল তালা ঝুলতে দেখেছে, কিন্তু আজ দরজায় কোনো তালার চিহ্ন মাত্র নেই। আবার আপনা থেকেই ভ্রু কুঁচকে গেল ওর জানা মতে এই চাবি ওদের বাড়ির কুলপুরোহিতের কাছে রয়েছে। বংশানুক্রমিকভাবে এক পুরোহিতের কাছ থেকে অন্য পুরোহিতের কাছে এই চাবি সুরক্ষিতভাবে রাখা রয়েছে। তাহলে আজ এই তালা কে খুলল, আর চাবি বা পেল কোথা থেকে? দীপঙ্কর দরজায় টোকা দিয়েও কোনো সাড়া পেল না। ততক্ষণে ভেতর থেকে আসা কণ্ঠস্বর আর ভেসে আসছে না, বরং একটা নিস্তব্ধতা ঘিরে ধরেছে চারিদিকে। ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে আরো জোরে জোরে ধাক্কা দিতে লাগলো সে। আজ যাই হয়ে যাক না কেন, এই মন্দিরের সমস্ত রহস্য ওকে জানতেই হবে। কিসের জন্য ছোট থেকে এত টান এই মন্দিরের প্রতি, এই জায়গাটার প্রতি? কই, আর তো কেউ এরকম টান অনুভব করে না এখানে আসার জন্য? দাদা, ওর পিস্তুত বোন মালিনী, গ্রামের আরও ওদের বন্ধুবান্ধব, সকলেই তো এর ত্রিসীমানায় ঘেঁষতেই ভয় পায়। আর আজ তো একেবারে অবিশ্বাস্য কাণ্ড। আচ্ছা, কোনো চোর টোর নয় তো? হতেই পারে এত বড় জমিদার বাড়ি মন্দির দেখে নিশ্চয়ই ভেবেছে এখানে গুপ্তধন আছে, আর সেই সব হাতিয়ে নেওয়ার ধান্দাতেই হয়তো তালা ভেঙে এখানে ঢুকেছে। জানে এদিকে মানুষজন বেশি আসে না, তারপর কাল পুজো, সব লোকের ভিড় এই বাড়িতেই। তাছাড়া গ্রামের লোকমুখে শোনা যায় এই মন্দিরের অর্ধনারীশ্বরের মূর্তির সাথে নাকি এক তলোয়ার আছে, যাতে কিনা নীলা আর পান্না খচিত। যদিও সেই জিনিসটা চোখে দেখবার সৌভাগ্য কারোর হয়নি। দরজা ধাক্কা দিতে দিতে এই সমস্ত ভাবনাগুলোই ভাবছিল দীপঙ্কর। হঠাৎ করেই নিজের শরীরের মধ্যে প্রচণ্ড উত্তাপ অনুভব করতে লাগলো। ঠিক সমস্ত শরীর বললে ভুল হবে। গলায় পরিহিত রুদ্রাক্ষের মালা থেকে এক প্রকার তাপ উৎপন্ন হচ্ছে, আর সেটাই ছড়িয়ে পড়ছে সারা শরীরে। তবে এই তাপে কষ্ট হচ্ছে না, বরং এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। ঠিক কিভাবে যে এই অনুভূতির ব্যাখ্যা করা যায় জানা নেই ওর। মাথার ভেতরটা ক্রমশ ফাঁকা হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার নামছে, শরীরের উত্তাপটাও বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। আস্তে আস্তে দু চোখ বন্ধ হয়ে আসছে। দেহটাও যেন সব ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়তে চাইছে ধরিত্রী মায়ের কোলে। তারপর ধূপ করে শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। সকাল থেকে উঠেই তন্নির মা শিপ্রা দেবী যা রণচণ্ডী মূর্তি ধারণ করেছে, তাতে তন্নির বাড়ির সবাই তো দূরের কথা, আশেপাশে কাকপক্ষীও টু শব্দ করতে দুবার ভাববে। মাইকবিহীন মায়ের গলা পুরো পাড়ার লোকজনেরা বোধহয় নিজেদের বাড়িতে বসেই শুনতে পাচ্ছে। বোধহয় নয়, এ ব্যাপারে সে একেবারে নিশ্চিত। আসলে আজ দিদির বাড়ি যাবে বলে তন্নি আর ওর বাবা নির্মলবাবু আগে থেকেই অফিসে ছুটি নিয়ে রেখেছিলেন, কিন্তু সকালেই ওনার অন্য একটা দরকারি কাজ পড়ে যাওয়ার কারণে আজ কিছুতেই বেরোতে পারবেন না। আর শিপ্রা দেবী নির্মলবাবুকে একা ফেলে রেখে কিছুতেই কোথাও যাবেন না। নির্মলবাবু বাইরের সব কঠিন কঠিন কাজ যতই তুড়ি মেরে করে দিক না কেন, রান্নাবান্নার দিকে একেবারেই অষ্টরম্ভা। আর বাইরের খাবারও উনি খাবেন না।
তাই একদিকে ওনার অভুক্ত থাকার চিন্তা, আর অন্যদিকে এতদিন ধরে তন্নির দিদির জমিদার বাড়িতে পুজো দেখার সাধের মাঝে শিপ্রা দেবীর মাথার তালু একেবারে জ্বলে উঠেছে। আর ঠিক সেই কারণেই উনি নিজের রাগের বহিঃপ্রকাশ করছেন নিজের গলা ফাটিয়ে চিৎকার করে। তন্নি, তোর বাবাকে বলে দে যেখানেই যাক না কেন মুখে যেন খাবার তুলেই তারপর বাইরে পা রাখে। শিপ্রা দেবীর কথা শুনে তন্নি আর ওর বাবা নির্মলবাবু একে অপরের মুখের দিকে তাকালেন। কিছুক্ষণ নিজেদের মধ্যে চোখের ইশারায় কথা বললেন। তারপর নির্মলবাবু এক ঘটি জল খেয়ে বললেন, মানে বলছিলাম কি, আজ তো আমি আর যেতে পারবো না, তাহলে তুমি বরং তন্বীকে নিয়ে আর চলে যাও। আমি কাল সকালে ট্রেন ধরেই পুজোর আগে ঠিক সময় পৌঁছে যাব। নির্মলবাবুর কথা শুনে শিপ্রা দেবী দ্বিগুণ রেগে গিয়ে বললেন, সব জায়গায় তোমার গোবর ভরা মাথাটা না খাটালেই নয়। আমাদের যাবার হলে একসাথেই যাব, আর না হলে যাব না। এই বলে তিনি জলের গ্লাসটা সশব্দে টেবিলের ওপর রেখে বললেন, হ্যাঁ সে ঠিক, তবে তন্বী আজ গেলে অসুবিধা কোথায়? হ্যাঁ, ওদিকে প্রিয়াঙ্কা যদি একবার শোনে তন্বী আজ যাবে না, ওখানে তাহলে মেয়েটার কতখানি মন খারাপ করবে বলো দেখিনি। সে কবে থেকে আশা করে বসে আছে সে তন্বীর সাথে দেখা করবে বলে। আমার তো মনে হয় তন্বীর আজ যাওয়াটাই ভালো হবে। কিন্তু ও একা একা কি করে? শিপ্রা দেবীকে কথার মাঝে থামিয়ে দিয়ে নির্মলবাবু বললেন, আমাদের তন্বী আর সেই ছোট্টটি নেই। ও একলা চলাফেরার জন্য যথেষ্ট বড় হয়েছে। তন্বী নিজের যোগ্যতায় এখন সুপ্রতিষ্ঠিত, নিজেকে কিভাবে সামলাতে হয় সেটাও ভালোভাবেই জানে, আর ওর ওপর আমার বিশ্বাসও আছে। তুমি আর না করো না শিপ্রা, মেয়েটা এমনিতেই কাজের চাপে একেবারে মুচড়ে পড়েছে। কতদিন বাদে একটু ছুটি পেয়েছে, একটু হাওয়া বদল করার সুযোগ পেয়েছে, সেখানে আমাদের জন্য আর ওর যাওয়া আটকে দিতে পারি না। আর তাছাড়া তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? শিপ্রা দেবী ততক্ষণে চেয়ারে বসে পড়েছেন। উনি নির্মলবাবুর দিকে তাকিয়ে বললেন, তন্নি শুধু হাতে পায়ে বড় হয়েছে, আর এই কলকাতা থেকে এতখানি পথ অতিক্রম করে কোচবিহার যাওয়া যদি ভগবান না করুক কোনো অসুবিধা ঘটে। শিপ্রা দেবীর ভয়ে কালো হয়ে যাওয়া মুখটা দেখে নির্মলবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তো চিন্তা করার মতো কিছুই হয়নি, সব কিছু ঠিকই হবে। আর আমরা যদি কাল কাক ভোরেও বেরোই তাহলেও পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আর কাল সকাল থেকেই ওখানে পুজো শুরু, আমাদের যেতে যেতেই হয়তো পুজোর বেশিরভাগটাই শেষ হয়ে যাবে। তাই আর এত কিছু ভেবো না, সকাল 9টায় ট্রেন, আর এসব ভেবে দেরি করো না। এখনই 7:30 বাজে। জামা তুই রেডি হয়ে নে, তোকে স্টেশন অবধি আমি পৌঁছে দিয়ে আসবো। আর ওখানে পৌঁছানোর আগে প্রিয়াকে ফোন করে দিলেই ওদের বাড়ি থেকে কেউ না কেউ ঠিক তোকে নিতে আসবে। যা, তুই আর দেরি করিস না। ওনার কথা শুনে তন্নি একবার ওর মায়ের দিকে তাকালো, উনিও তন্নির দিকে তাকালেন। দুজনের চোখাচোখি হতেই তন্নি মুখ নামিয়ে নিল। শিপ্রা দেবী থমথমে স্বরে বললেন, আর দেরি করিস না, তৈরি হয়ে বেরিয়ে পড়। আর হ্যাঁ, একটু স্বাধীনতা পেয়েছো বলে উড়ে বেরিও না দয়া করে। তুমি বড় হয়েছো সেটা যেন মনে থাকে। ট্রেন যেতে যেতে কোনো অপরিচিতর সাথে কথা বলবে না, আর ওখানে পৌঁছে শান্ত ভদ্র হয়ে থাকবে। এমন কোনো কাজ করো না যাতে আমাদের মাথা কাটা যায়। তন্নি জানে মা মুখে যতই বলুক না কেন মনে মনে তাকে নিয়ে চিন্তা শেষ নেই। ও বসা থেকে উঠে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে একটা থ্যাংক ইউ বলেই তৈরি হওয়ার জন্য ঘরে ছুটল। সকাল 8:30টার মধ্যে স্টেশন চত্বরে দাঁড়িয়ে এত জনসমুদ্রে দাঁড়িয়ে তন্নির মনে হলো পৃথিবীর অর্ধেক মানুষই বোধহয় এখানে এসে উপস্থিত। প্ল্যাটফর্মে ট্রেনের আগমন হতেই বিশাল জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ল সেখানে, একে অপরকে ঠেলাঠেলি করে নিজেদের আসন দখল করার চেষ্টায়। ভিড় একটু কমতে তন্নি আর ওর বাবা নির্দিষ্ট কামরায় উঠে ওর জন্য বরাদ্দ সিটটা খুঁজে সেখানে গিয়ে বসল। নির্মলবাবু তন্নির মাথায় হাত রেখে বললেন, তোর কথা শুনে কিন্তু তোর মাকে এত বুঝিয়ে তোর একা যাওয়ার জন্য রাজি করিয়েছে। তুই সাবধানে থাকিস, আমার মনেও কিন্তু কম চিন্তা হচ্ছে না। একা এতটা পথ আগে কোনোদিনও যাসনি। তন্নি বাপির দুশ্চিন্তা কমাতে হেসে বলল, চিন্তা করো না বাপি, আমি বড় হয়েছি, নিজের খেয়াল একটু হলেও রাখতে পারি। আর কাল তো তোমরাও চলে আসবে, তোমরা কিন্তু সাবধানে আসবে, আর বেশি চিন্তা করবে না, কেমন? ট্রেনের হুইসেল দিতেই নির্মলবাবু ট্রেন থেকে নেমে গিয়ে দাঁড়ালেন।
ধীর গতিতে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলতে লাগলো নিজের গন্তব্যের দিকে। এই প্রথম বাবা মাকে ছেড়ে দূরে যেতে মনটা কেমন করে উঠল ওর। বাইরের দৃশ্য তখন বদলাতে শুরু করেছে। সময়ের সাথে সাথে সূর্যের তাপ আরও প্রখর হয়ে উঠছে। জানলার কাছে বসলেও শীতল হাওয়া গায়ে লাগছে না, থেকে থেকে গরম হাওয়া ঝাপটা মেরে যাচ্ছে চোখে মুখে। বাইরে তখন সূর্য মাথার ওপর চোখ রাঙাচ্ছে। এই কামরায় দুজনে বৃদ্ধ বৃদ্ধা আর দুটো নববিবাহিত দম্পতি রয়েছে। ওনারা নিজেদের মতো মশগুল। ওরও ইচ্ছে করলো না নিজে থেকে আলাপ জমাবার। মনের মধ্যে এখন আলাদা একটা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কোনো কিছুর অপেক্ষার অবসান হতে চলেছে, এমন কিছু হতে চলেছে যার প্রভাব বিস্তার করবে ওর জীবনেও। ঠিক কী কারণে এই জিনিসগুলো মনে আসছে ওর জানা নেই, তবে ও এক প্রকার নিশ্চিত কিছু একটা হতে চলেছে। এই জগতে সশরীরে উপস্থিত থাকলেও ওর চিন্তা ভাবনা ত্রিভুবন ছেড়ে বিচরণ করেছে অন্য জগতে। ভাবনার মাঝেই কখন যে চোখটা একটু লেগে গেছে বুঝতে পারেনি। জমিদার বাড়ির একটা বিশাল ঘরের বিছানায় দীপঙ্কর অচৈতন্য হয়ে শুয়ে আছে। ওনার পাশে শর্মিলা দেবী চিন্তিত মুখে বসে আছেন। বিছানা থেকে কিছুটা দূরে প্রতাপ আচার্য চেয়ারে বসে আছেন। ওনার চোখে মুখেও চিন্তার ছাপ। কৌস্তব, মালিনী আর এক বিধবা পিসি দিদা সকলেই ঘরের এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন উদ্বিগ্ন হয়ে। এই দীপু, দীপু শুনতে পাচ্ছিস তুই? চোখটা খোল না বাবা, যে দেখ না একটু। কি গো, শুনছো তুমি? এখনো চোখ খুলছে না কেন দীপু? ডাক্তারবাবু যে বলে গেলেন কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কই এখনো তোর জ্ঞান ফিরছে না। বলছি আর একবার কি ডাক্তারবাবুকে খবর দেবে গো? শর্মিলা দেবী অচৈতন্য অবস্থায় থাকা দীপঙ্করের মাথায় হাত রেখে উদ্বিগ্ন হয়ে ওনার স্বামী প্রতাপ আচার্যকে বললেন। প্রতাপবাবু বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এত উতলা হয়েও না তুমি। ডাক্তার যখন বলে গেলেন তখন শীঘ্রই জ্ঞান চলে আসবে। কিন্তু ওখানে দীপু কি করে গেল? বাড়িতে এত কাজ, এত অতিথির মাঝে চোখের আড়াল হয়ে কি কারণে যে ওখানে গেল সেটাই ভেবে পাচ্ছি না। আর জ্ঞান হারালোই বা কী করে? ভাগ্যিস ওই রান্নার মাসে ভুল করে ওইদিকে চলে গিয়েছিলেন। উনি না গেলে দীপুটা হয়তো ওখানেই পড়ে থাকতো। মা ভবানী আছেন বলেই রক্ষা। উনি সব বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। কৌস্তব চুপ করে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সমস্তটা শুনছিল। প্রতাপবাবু চুপ করে যেতেই ও ইতস্তত করে বলল, আসলে বাবা, আমি ওকে হোমের যজ্ঞের বেল ডুমুরের ডাল আনতে বলেছিলাম, আর তখনই ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল। তারপরেই হয়তো ওই দিকে গিয়েছিল, কিন্তু আমি তো ওইদিকে যাবার কথা বলিনি ওকে। আর তাছাড়া ও তো জানে যে ওইদিকে যাওয়া নিষেধ। কৌস্তবের কথার মাঝেই ওর পিসি দিদা বলে উঠলেন, জানতাম আমি এরকমটাই হবে। এই বাড়ির অভিশাপ কেউ খণ্ডাতে পারবে না। ওই ছেলের বারবার ওই পুরনো মন্দিরে যাওয়া, ওখানে মোহগ্রস্তের মতো বসে থাকা, সবই এই অভিশাপের প্রভাব। কত করে বলেছিলুম আমার গুরুদেবের কাছে ওকে নিয়ে চল, কিন্তু না, তোরা তো এই বাড়ির কুলপুরোহিতের কথা ধরেই বসে থাকবি। নে এবার বোঝ ঠেলা। আরে বাপু, আমিও তো এক ছেলের মা নাকি? আরে দীপু, কৌস্তব, ওরা তো আমার ছেলেই। ওদের খারাপ কি আমি চাইতে পারি? না জানি এরপর আরো কি কি অপেক্ষা করে আছে আমাদের জন্যে। কি গো, দেখো দীপু চোখ খুলছে। শর্মিলা দেবীর কথায় সকলে বিছানার চারপাশে গোল করে দাঁড়ায়। সত্যি সত্যি দীপু চোখ খুলে তাকিয়েছে। চোখ খোলার পর প্রথমে কিছু বুঝতে না পেরে ও নিশ্চুপ হয়ে রইল। মাথায় কোমল হাতের পরশ পেয়ে সেদিকে তাকিয়ে দেখে শর্মিলা দেবী ছলছলে চোখে তাকিয়ে আছেন। ওকে উঠতে দেখেই বললেন, ঠিক আছিস তো দীপু? কি হয়েছিল বাবা তোর? আর তুই ওখানে কিসের জন্য গিয়েছিলি? এত তো বড় হয়েছিস, তবু কি কোনো কাণ্ড জ্ঞান হবে না তোর? কত ভয় পেয়ে গেছিলাম বলতো। আহ শর্মিলা, থামো তো। ছেলেটা সবে চোখ খুলে তাকিয়েছে
তাতেই তুমি ওকে ওরকম জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিয়েছো। ওকে একটু বিশ্রাম নিতে দাও, আর তোমরা বাকিরাও বাইরে যাও, আমি আছি এখানে। কিন্তু দাদা, ও ওখানে কিসের জন্য গিয়েছিল সেটা তো জানা হলো না। পিসিদিদার কথা শুনে বাবা কিছু বললেন না, শুধু শান্ত দৃষ্টিতে একবার তাকালেন। আর তাতেই পিসিদিদা সহ মালিনী, মা, দাদা সকলেই ঘরের বাইরে চলে গেলেন। সকলে চলে যাওয়ার পর ঘর ফাঁকা হতে যেন একটু শান্তি পেল দীপঙ্কর। ও জানে বাড়ির সকলেই ওকে নিয়ে চিন্তিত, কিন্তু চোখ খুলতেই এত প্রশ্নের ভিড়ে বড্ড অসহ্য লাগছিল ওর কাছে। আর যা কিছু ঘটেছে তার ঠিকঠাক কোনো যুক্তি ওর নিজের কাছেই নেই। আর বাড়ির সকলে এগুলো শুনলে, বিশেষ করে শর্মিলা দেবী শুনলে তো ওকে নিয়ে একেবারে ব্যস্ততার হাট বসিয়ে দেবে। তাই ওর মতে বাড়ির সকলের সামনে এসব কিছু না বলাই ভালো। দীপঙ্কর লক্ষ্য করল অদ্ভুতভাবে তখনও সেই উত্তাপটা আর ওর শরীরে নেই। গলায় রুদ্রাক্ষের মালাটাও স্বাভাবিক উষ্ণতাতেই আছে। মনের মধ্যে একটা সন্দেহ উঁকি দিল ওর। এখন সবটা স্বাভাবিক হলেও তখন ওই উষ্ণতা অনুভব করছিল কোথা থেকে? যদিও ওর স্পষ্ট মনে আছে ওই রুদ্রাক্ষের মালা থেকেই উষ্ণতাটা আসছিল। কি জানি কোত্থেকে ঠিক কি হচ্ছে, সবটাই কেমন অস্পষ্ট, হেয়ালিময়। ক্রমশ একটা হাসি, না না কতগুলো হাসি স্পষ্ট হয়ে উঠতে লাগলো তন্নির কানে। সেই সাথে দুটো অবয়ব, একটা ছেলে আর একটা মেয়ে। দুজনের পোশাক বেশ অভিনব আর রাজকীয়। একটা বাঁধানো ঘাটের পাড়ে দুজনেই পাশাপাশি বসে গল্পে মত্ত। যদিও তাদের মুখগুলো স্পষ্ট নয়। তন্নি অতি সাবধানে আরও এগিয়ে গিয়ে ওদের মুখগুলো দেখার চেষ্টা করল, কিন্তু না, কিছুতেই দেখা যাচ্ছে না। ওই প্রেমিক যুগল নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত যে ওরা দিন দুনিয়া থেকে একেবারেই আলাদা হয়ে গেছে। নইলে তন্নির এত কাছে আসার পরও ওর উপস্থিতি টের পাচ্ছে না দুজনে। সামনের ঘাটটায় বড় বড় গোলাপি পদ্ম আর সাদা শালুক ফুলের ভিড়, যা চোখের দৃষ্টিতেও এক আলাদা শান্তি দান করে। মনে হচ্ছে এই পদ্ম শালুকে ভরা জল থই থই ঘাটের পরিবেশ থেকে শান্তির আর কিছুই হতে পারে না এই পৃথিবীতে। মৃদুমন্দ বাতাসে জলের কম্পনের সাথে সাথে ফুলগুলোও নিজেদের ছন্দে দুলে উঠছে। কোথা থেকে জোড়া কোকিলের ডাক মনে বসন্তের রং ছড়িয়ে দিয়ে যাচ্ছে। এরকম গাছের ছায়ায় মোড়া শীতল বাতাসের ছোঁয়া, চোখের সামনে মোহ ধরানো সুন্দর পরিবেশ, সবই ভালোবাসায় ভেসে যাওয়ার জন্য একেবারে উপযুক্ত। কিন্তু এটা কোথায়? আগে এখানে এসেছে বলে তো ওর মনে পড়ছে না। আর এরকম অপরিচিত জায়গায় একা একা ও কিভাবেই বা আসবে? প্রশ্নটা মাথায় আসতেই বুকটা কেঁপে ওঠে। ওর যাওয়ার কথা ছিল তো কোচবিহারে, কিন্তু এখানে কখন এলো? নিয়েই বা এলো কে? এই সমস্ত ভাবনার মাঝেই সামনের প্রেমিক যুগলের ওপর দৃষ্টি এসে থামল। সেই সাথে এক রাশ বিস্ময় ভর করল ওর ওপর। সামনে বসে থাকা দুজনের পোশাক আর রোজ ভোররাতে আসা দুঃস্বপ্নের ওই অসহায় পুরুষ আর নারীটির পোশাকের ধরন সম্পূর্ণ এক, শুধু রঙের পরিবর্তন। এই যা, তাহলে এদের সাথে কি ওই স্বপ্নে আসা মানুষগুলোর কোনো সম্পর্ক আছে, নাকি ওরাই সেই দুটো মানুষ? ওর ভাবনার মাঝেই সামনের দিকে চোখ ফেরাতেই আতঙ্কে ও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সামনের মানুষ দুটোর মুন্ড ছেদ করা হয়েছে। মাথা থেকে দেহ আলাদা হয়ে গেলেও শরীরের শেষ শক্তিটুকুর জন্য শরীরগুলো এখনো হালকাভাবে নড়ছে। উফ, কি বিভৎস সেই দৃষ্টি! ওর মনে হচ্ছে ওর নিঃশ্বাস শেষ হয়ে আসছে। একটু অক্সিজেনের জন্য ওদের দেহটা যুদ্ধ করছে। এই হয়তো আর কিছুক্ষণ, তারপরেই ওরা মৃত্যু মুখে ঢলে পড়বে। হঠাৎ প্রবল এক ঝাঁকুনিতে ধরফর করে উঠে পড়ল তন্নি। বাইরে তখন সূর্য দিগন্তে পাড়ি দিয়েছে। কোথায় ঘাট, কোথায় সেই প্রেমিক যুগল, আর কোথায় বা কোকিলের ডাক? ও তো সেই ট্রেনের কামরায় জানলার পাশেই বসে আছে। ওর সামনে বসা মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখছে। এই হাঁসফাঁস গরমেও এতক্ষণ ঘুমিয়েছিল ভেবে অবাকই হয়েছে ওরা।
এতদিন পর্যন্ত ভোর রাতেই এই স্বপ্নের যাওয়া আসা ছিল, কিন্তু এখন তো দিনে দুপুরে এই একই স্বপ্ন হানা দিচ্ছে। এই ঘুমের মধ্যে এরকম চলতে থাকলে সত্যি একদিন পাগল হয়ে যাবে ও। আর তাছাড়া ভোর রাতে দেখা স্বপ্নের থেকে এটা অনেকটা আলাদা। তবে কি এবার থেকে দিনে দুপুরে ওই স্বপ্নের বিভিন্ন অংশ যখনই ঘুমোবে তখনই এসে হানা দেবে? এসব ভেবেই মাথাটা বড্ড যন্ত্রণা করে উঠছে। একটু চা পেলে ভালো লাগতো। একবার জানলার বাইরে চোখ রেখে তারপর নিজের হাতটা সামনে এনে কবজিতে থাকা ঘড়িতে তাকালো। 5:30 আর কয়েক ঘন্টা, তারপরেই ও গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ওখানে আবার কি অপেক্ষা করছে কে জানে। এতদিন পর সব কিছু কাজের থেকে একটু ছুটি পেয়েছে, সেটা অন্তত যেন ভালোভাবে কাটাতে পারে। আচমকা ওর বাবার ডাক কানে যেতেই চমকে উঠে ওনার দিকে তাকালো গভীর ভাবনায় মগ্ন দীপঙ্কর। ঘরে এখন শুধু দীপঙ্কর আর ওর বাবা। দুজনের মধ্যে এক নিস্তব্ধতা বিরাজ করছে। আর শুধু ঘরের মাঝে ওই বহু প্রাচীন দেওয়াল ঘড়িটা অত্যন্ত গর্বের সঙ্গে টিক টিক শব্দ করতে করতে সেকেন্ড, মিনিট, ঘন্টার জানান দিয়ে চলেছে। বাবা নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞাসা করলেন, এখন ঠিক আছো তো তুমি? ও মাথা নেড়ে সম্মতি জানালো। আসলে ছোট থেকে কৌস্তব আর দীপঙ্কর দুই ভাই ওদের বাবার অনেক কাছের ছিল। ওদের দুজনের যত আবদার বায়না সবটাই ওনার কাছে। কিন্তু এখানের সমস্ত ছেড়ে দীপঙ্করের কলকাতায় গিয়ে থাকা, ওখানে চাকরি করা প্রতাপবাবু খুশি মনে মেনে নিতে পারেননি। আর ওনার দিক থেকে এটাই স্বাভাবিক। বহুদিন হয়ে গেল ওনার সাথে সামনাসামনি কথা হয় না দীপঙ্করের। তাই আজ কেমন আছো ওই ছোট্ট বাক্যটা বাবার মুখে শুনে ওর মনের মধ্যে আলাদাই আনন্দ বয়ে গিয়েছিল। প্রতাপবাবু বললেন, বেলকাঠ, ডুমুর ডাল এগুলো তো সামনের মাঠের ধারে, না হলে পাশের বাড়ি মহুয়াদের বাড়ির পিছনেও পাওয়া যেত। ওগুলো আনার জন্য বাড়ির পিছনে ওই জায়গায় যাওয়ার খুব জরুরি ছিল কি? তুমি তো ভালো করেই জানো ওই জায়গাটা খুব বেশি ভালো না। বরং ওই জায়গায় যাতে কেউ না যায় তার জন্য বারবার নিষেধ জারি করা হয়েছে। তা সত্ত্বেও ওই জায়গায় যাওয়ার কি কারণ জানতে পারি? একটু আগে বাবার একটা কথায় ওর মনটা যতটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল, এখন এই কথাগুলো শুনে ততটাই দমে গেল। বাবাকে যদি তখনকার ঘটে যাওয়ার সমস্ত ঘটনাগুলো বলে, তাহলে বাবা কি বিশ্বাস করবেন? এই ভাবনাটাই ঘুরে ফিরে আসছিল ওর মনে। দীপঙ্করকে চুপ করে থাকতে দেখে ওর বাবা ধৈর্য হারিয়ে গলা চড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? একটা কথা জিজ্ঞাসা করেছি তোমায়, কিসের জন্য ওই মন্দিরের ওখানে গিয়েছিলে তুমি? তুমি জানো তোমার মা কতটা চিন্তিত হয়ে পড়েছিলেন তোমায় ওই অবস্থায় দেখে? এমনিতেই তুমি এত দূরে থাকো, তার উপর বাড়ি ফিরেও এই সমস্ত কাণ্ড কারখানা ঘটাচ্ছ। তোমাকে নিয়ে যে আমাদের দুশ্চিন্তা দিন দিন বেড়ে যাচ্ছে, এটুকু কি বোঝো তুমি? প্রতাপবাবুর এতগুলো কথা শুনেও মন খারাপ হওয়া দূরের কথা, বরং মনে মনে ওর জন্য বাবা যে কতটা ভালোবাসা জমিয়ে রেখেছেন তা বুঝতে পেরে বেশ ভালোই লাগলো। ওনার এতগুলো কথা শোনার পর তো আর চুপ করে থাকা যায় না। কারণ একটা এত বড় ছেলে হয়ে আনমনে কোথাও চলে যাবে, সেটা যে এক প্রকার অবিশ্বাস্য সাথে হাস্যকর। প্রতাপবাবুর প্রতিক্রিয়া জানার জন্য ওনার দিকে চোখ তুলে তাকাতে দীপঙ্কর দেখল উনিও তারই দিকে গম্ভীর দৃষ্টিতে শান্তভাবে তাকিয়ে আছেন। উনি যখন খুব মনোযোগ দিয়ে কিছু করেন তখন উনি এরকম গম্ভীর হয়ে থাকেন। দীপঙ্করকে কথার মাঝে চুপ করে যেতে দেখে উনি বললেন, কি হলো? থামলে কেন? তারপর কি হলো? দীপঙ্কর স্বভাবতই অবাক হল। প্রতাপবাবু ওর কথায় বিশ্বাস করেছেন। ও তো ভেবেই নিয়েছিল সবাই এসব কথা শুনলে হয়তো ওকে পাগলই ভাববে। উনি হয়তো ছেলের মুখমণ্ডল দেখে তার মনের ভাব বুঝতে পেরেছিলেন। উনি বললেন, তোমার কথা অবিশ্বাস করার মতো কিছু নেই। এমন অনেক কিছুই এমনভাবে ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না, তাই বলে সেগুলো ভুল হয়ে যায় না। আর আমি জানি তুমি অন্তত কখনো কোনো পরিস্থিতিতে আমাকে মিথ্যে কথা বলবে না। কি যেন বলছিলে? ও হ্যাঁ, আনমনে ওখানে যাওয়ার পর কি হয়েছিল সেটা বলো।
ওনার কথাগুলো শুনে অজান্তেই চোখে জলের উপস্থিতি অনুভব করল দীপঙ্কর। তবে নিজেকে দ্রুত সামলে নিয়ে ওখানে ঘটে যাওয়া একের পর এক কাহিনী বলতে লাগলো প্রতাপবাবুকে। ওর এক একটা কথা শোনার পর ওনার কপাল জুড়েও একটার পর একটা ভাঁজ পড়তে শুরু করল। ওর কথা শেষ হতেই উনি করজোড়ে প্রণাম করে ভবানী দেবীর নাম উচ্চারণ করলেন। তারপর বললেন, সত্যি আজ কুল পুরোহিতের দেওয়া এই মালা আর ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হয়তো সারা জীবনের মতো খুইয়ে ফেলতাম তোমাকে। ওনার কথা শুনে দীপঙ্কর প্রায় আকাশ থেকে পড়ল। কি বলছেন উনি? খুইয়ে ফেলতাম মানে কি? কি করে হারিয়ে ফেলতেন? কি এমন ওখানে ছিল যে যাতে করে ওর মৃত্যু পর্যন্ত হতে পারত? আর ওর কথা শুনতে শুনতে ওনার মুখে সেই ভয়ের রেখাই বা কেন ফুটে উঠছিল? মনের মধ্যে এক রাশ প্রশ্ন ভাবিয়ে তুলল দীপঙ্করকে। প্রতাপবাবু উঠে এসে দীপঙ্করের মাথায় স্নেহের হাত রাখলেন। তারপর আনমনে বললেন, নিজের মনকে শক্তিশালী করো। যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারো সেই চেষ্টা করো, কারণ সামনেই তোমার জীবনের কঠিনতম পরীক্ষা আসতে চলেছে, আর তাতে তোমাকে সাফল্য অর্জন করতেই হবে। যাই কিছু হয়ে যাক না কেন, কোনো মূল্যেই ভেঙে পড়বে না। মা ভবানী তোমার সাথে আছেন, তাই সমস্তই মঙ্গল হবে। তুমি শুধু নিজের উপর একটু আস্থা রেখো। ঠিক কী কারণে জানা নেই, তবে ওনার কথাগুলো শুনে সারা শরীরে এক আলাদা শিহরণ খেলে গেল দীপঙ্করের। যদিও কেন কিসের জন্য ওকে এই কথাগুলো বলা হলো তা ওর জানা নেই, তবে এক বিপদের সম্ভাবনা আগাম নিজের উপস্থিতি জানান দিচ্ছে, সেই বিষয়ে ও একেবারেই নিশ্চিত। দীপঙ্কর চুপ করে বসে রইল। এই কয়েকটা ঘন্টার মধ্যে এত কিছু ঘটে গেল যে সত্যি এখন আর কিছু ভাবতে মন চাইছে না। যত বেশি ভাবার চেষ্টা করতে যাচ্ছে তত বেশি অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি তোমার মনে অনেক প্রশ্ন জমা হয়েছে, তবে এটা সঠিক সময় নয় সবটা জানানোর জন্য। আর তাছাড়া তোমার শরীরও দুর্বল এই মুহূর্তে, তাই এখন সব থেকে বেশি বিশ্রামের প্রয়োজন তোমার। আমি যাই, দেখি পুজোর আয়োজন কত দূর। আর হ্যাঁ, কিছু লাগলে তোমার মাকে ডেকে নিও। প্রতাপবাবু চলে যেতে এই ঘরে দীপঙ্কর একলা বসে রইল। নিচ থেকে মানুষের শোরগোল ভেসে আসছে। কত দূর দূর সম্পর্কের আত্মীয়রা সব এসে পৌঁছেছেন এতক্ষণে, সাথে গ্রামের সকল মানুষ তো আছেই। ইস, এই মুহূর্তে কোথায় সবার সাথে আনন্দ মজা করবে তা না, এখন এই ঘরের বিছানায় পড়ে থাকতে হচ্ছে। ট্রেন যখন স্টেশনে এসে থামল তখন রাত 8টা। যদিও ট্রেনে থাকার সময় তন্নি প্রিয়া দিদিকে ফোন করে সব জানিয়ে দিয়েছিল, তাই আশা করা যায় দিদি এতক্ষণে কাউকে না কাউকে ঠিক স্টেশনে পাঠিয়ে দিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। স্টেশন চত্বরে বেশ ভালোই ভিড়, বেশিরভাগ মানুষ কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছেন। তন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান মানুষজনকে পর্যবেক্ষণ করছে। এমন সময় একটি মাঝবয়সী লোক বার দুয়েক ঘুরে দেখলেন। তারপর তন্নির সামনে এসে নমস্কার করে বললেন, আপনি প্রিয়া বৌমণির বোন তন্নি তো? আমার বৌমণি পাঠিয়েছে আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আসলে বাড়ির সবাই কাজে ব্যস্ত, তাই আর কেউ আসতে পারেনি। লোকটি তার সরল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথাগুলো বলল। মানুষটার কথায় বেশ আন্তরিকতা আছে, কিন্তু কলকাতার ইট পাথরের মাঝে থাকতে থাকতে যে তন্নির মনটা জটিল হয়ে গেছে, তাই ওনার কথার সত্যতা যাচাই করতে ওর দিদিকে ফোন লাগিয়ে কথা বলে নিশ্চিত হয়ে নিল। হাসি মুখে ওনার সাথে কথা বলতে বলতে স্টেশনের বাইরে দাঁড়ানো রিকশায় গিয়ে দুজনে চড়ল। সম্ভবত এই রিকশা করেই উনি এখানে এসেছেন, আর ওদের এখানে আসা অবধি বাইরেই অপেক্ষা করতে বলেছিলেন রিকশাটাকে। অন্ধকার নামার জন্য চারপাশের পরিবেশটা ঠিক বোঝা যাচ্ছিল না, তবে প্রকৃতির শীতল হাওয়া শরীরের নানা প্রান্তে ছুঁয়ে গিয়ে এক অপার্থিব শান্তি দিচ্ছিল ওকে। রিকশায় চড়ে প্রায় মিনিট 20 পথ অতিক্রম করে এসে পৌঁছল গন্তব্যে। এই কয়েক মুহূর্তের মধ্যেই ওই বাড়ির বিশ্বস্ত পরিচারক নরেন জেঠু, অর্থাৎ যার সাথেও এতক্ষণ আসছিল, তার সাথে বেশ ভালোই ভাব জমে গেছে তন্নির। রিকশা থেকে নেমে বাড়ির সামনে দাঁড়াতে ওর প্রায়
বিস্ময়ে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। পুরনো ধাঁচের আমলের বাড়িটাকে আধুনিকতার ছোঁয়া দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সারা বাড়িটা ছোট ছোট আলো দিয়ে সাজানো, যেন কেউ হয়তো এটাকে আলোর রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। বেশ সুন্দর লাগছে বাড়িটাকে বাইরে থেকে। দিনের আলোতে হয়তো এই বাড়ির নিজস্ব আভিজাত্য আরও বেশি উজ্জ্বল হবে। বাড়ির বাইরে দাঁড়িয়ে এসব ভাবছিল তন্নি। তার মাঝেই কেউ একজন এসে ওকে জাপটে ধরল। প্রথমে সামান্য ঘাবড়ে গেলেও পরে তার স্পর্শ পেয়ে নিশ্চিন্ত হলো। তন্নিও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। একটা হলুদ আভার ল্যাম্পের আভায় সমস্ত জিনিসপত্রগুলো যেন ঘোলাটে রং ধারণ করেছে। মাঝারি সাইজের এই ঘরে দুটো মাঝারি কাঠের আলমারিতে থাকে থাকে বিভিন্ন ধরনের বই সাজানো থাকে। আলমারির পাশেই একটা কাঠের পড়ার টেবিল, তাতেও বইয়ের স্তূপ করে রাখা। ওই টেবিলে মাথা নিচু করে একটা মোটা বইয়ের নির্দিষ্ট একটি পৃষ্ঠার দিকে মনোযোগ সহকারে একটা অস্ত্রের ছবির দিকে তাকিয়ে আছে সে। সময়ের সাথে সাথে মুখের মধ্যে ছড়িয়ে পড়েছে এক কুটিল হাসি। টেবিলের ওপর খুলে রাখা সেই বইয়ের পৃষ্ঠার দিকে একইভাবে চেয়ে থেকে বিড়বিড় করে বলল, সময়ের প্রহর শেষ হয়েছে। এবার ক্ষমতা আর ওর সঙ্গিনী দুটোই একসাথে লাভ হবে। জয় তার নিশ্চিত। এই জয় লাভ করার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করছে ও। এই ত্রিভুবনকে শাসন করার অসীম ক্ষমতা হবে ওর। আর ওর সঙ্গিনী, সে অবশ্যই তার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবে প্রাণপুরুষের জন্য। কথাগুলো ভেবেই অট্টহাসি হেসে ওঠে লোকটা। সামনের খোলা বইটা সশব্দে বন্ধ করে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ঘরের অন্য প্রান্তে। একটি বড় পেতলের ফুলদানির কাছে গিয়ে দাঁড়ায়। দুহাত তুলে একটা অলস আলিস্যি ভেঙে ফুলদানিটার মুখটা আলতো হাতে উল্টে দিয়ে ঘুরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে নিঃশব্দে ঘরের দেওয়ালখানা সরে গিয়ে খুলে যায় ঘরের গুপ্ত দরজা। লোকটা ঘরে থাকা একটা মোমবাতি জেলে একের পর এক সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। ওরকম আলো আধারিতে ওরকম সাবলীলভাবে সিঁড়ি ভেঙে নিচে নেমে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে উনি এসবে অভ্যস্ত। ওই গুপ্ত ঘরের পরিবেশ আগের থেকে সম্পূর্ণ আলাদা। ঘরের মাঝে পুজোর নানান সামগ্রী, বাঘের ছালের আসন, একটা হোমকুণ্ড, আর তার সামনে একটা কালী মূর্তি। লোকটা কালী মূর্তির সামনে এসে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে চিৎকার করে উঠল, জয় মা, জয় মা কালী। আরে তুই এইভাবেই তোর সন্তানকে আশীর্বাদ করিস। তুই সাথে থাকলে, তোর কৃপা থাকলে সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যাবে। তোর সাধনা করেই তো আজ এই জায়গায় এসে পৌঁছেছি। আর কয়েকটা দিন, ওই মূর্খ মানবের দিন এবার শেষ হতে চলেছে। তারপরেই আমার দীর্ঘ সাধনার ফসল পাওয়ার রাস্তায় আর কোনো কাঁটা থাকবে না। জয় মা, জয় মা। রক্ষা করিস রে মা। এতক্ষণ তোমরা শুনছিলে চন্দ্রহাস উপন্যাসের প্রথম পর্ব। রচনা ইশিকা হাজরা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল শঙ্খ, ব্রতদীপ, রুবিনা, সৌমিলি, আর্য, তৃষা, সৃষ্টি, বুবাই, ইন্দ্রনীল, দেবস্মিতা, রক্তিম, মৌমিতা, ইভান, তমাল, সৌম্যদীপ, নীল এবং রমাকান্ত। এই পর্বের শব্দ সংযোজনে ছিল সুদেষ্ণা। গল্পের নাট্যরূপ নির্মাণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই পর্বের প্রচ্ছদ নির্মাণ করেছে কৃষ্ণেন্দু।
কেমন লাগলো তোমাদের উপন্যাসের প্রথম পর্ব অবশ্যই জানাও কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এই রকমই নানান স্বাদের গল্প প্রতি সপ্তাহে শোনার জন্য। খুব তাড়াতাড়ি আমরা ফিরছি চন্দ্রহাসের দ্বিতীয় পর্ব নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে চন্দ্রহাসের দ্বিতীয় পর্বে। নমস্কার, শুভরাত্রি।